ইনি হচ্ছেন আইকিউ Z10 টার্বো প্রো, Z10 টার্বো প্রো বলতে পারেন, Z10। ওইটা রিভিউ তো কয়দিন আগে মনে হয় পেয়েছিলেন। ভাই দেখেন তো কোনো তফাৎ আছে কিনা। দুইটা ফোনকে সাইড বাই সাইড রাখলে কোনো ধরনের তফাৎ পাবেন না, বাট হ্যাঁ আসল জায়গায় তো তফাৎ পাবেনই। যেমন এই ফোনটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4, 700 mAh ব্যাটারি। এরকম পাতলা একটা ফোনের মাঝে 7000 mAh এর ব্যাটারিও আছে। এই ফোনটার কম্পিটিটর, সরাসরি কম্পিটিটর বলতে পারেন রেডমি টার্বো 4 প্রোকে স্পেক ওয়াইজ। ওইটা আর একটু দামি ফোন, ওইটাতে আর একটু প্রিমিয়াম কিছু আছে, বাট যদি ভিতরের জায়গাগুলো বলি তাহলে প্রায় অনেকটাই মিলে যেতে পারে, মিল রাখতে পারে, বা পারফরমেন্সের কম্পিটিশনে সামনাসামনি আছে। দেখুন ওই যে বললাম ডিজাইন সেম, ওজনেও সেম, কালারও সেম, দুইটা কালার আমার কাছে আসছে সেম সেম। আই মিন আইকিউ Z10 টার্বোর কথা বলছিলাম, একদম সেম টু সেম মিল রাখছে আর কি। এটার ওজন 206 গ্রামের মতো, 8.1 মিলিমিটার থিকনেস, IP65 এর রেটিং আছে। এই রেটিংটা নিয়ে আমার এখানে কমপ্লেন থাকলো। আমি মনে করেছিলাম অ্যাটলিস্ট এবারে মানে যেহেতু প্রো ভ্যারিয়েন্ট এখানে এসে IP রেটিংটা একটু বেটার হতে পারে। নো, সেরকম কিছু হয়নি। আচ্ছা বাই দ্য ওয়ে, এই ফোন কোথায় পাবেন? SMS গ্যাজেটে পেয়ে যাবেন। তাদের শপে আইকিউ Z10 টার্বো, টার্বো প্রো বোথ ডিভাইস অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া চাইনিজ যে কোনো ফোনগুলি তাদের কাছে অ্যাভেলেবেল আছে। কিন্তু ডিসক্রিপশনে SMS গ্যাজেটের ইনফরমেশন দেওয়া আছে। এখন তো ঢাকার বাইরে বগুড়া থেকেও আপনারা চাইলে পারচেস করতে পারবেন, আর ঢাকা থেকে নিলে বসুন্ধরা কিংবা যমুনা থেকেও নিতে পারছেন। 12/256 GB ভ্যারিয়েন্টের রাইট নাও প্রাইস দেখলাম ওদের শপে রয়েছে 39,999 টাকা। এরকম প্রাইস পয়েন্টে আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4 পেয়ে যাচ্ছেন অলরেডি। এটার দাম আরও কম বেশি ওর থাকেন। ফোনটা ডিসপ্লেটা দেখুন, একদমই সিমেট্রিক্যাল লাগছে, খুবই ইমার্সিভ একটা ভিউ দেয়। চিন বেজেল সুপার ন্যারো, তবে হ্যাঁ লোয়ার চিনটা একটু মোটা আছে। মূলত এখানেই একটু ডিফারেন্স লক্ষ্য করবেন, এবং এই কারণেই একটু চিপার লাগবে এটাকে যদি কিনা আপনি কম্পেয়ার করেন রেডমি টার্বো 4 প্রোর সাথে। রেডমি টার্বো 4 প্রোর লোয়ার চিনটা আরও একটু ন্যারো। ডিসপ্লেটা অ্যামোলেড দিয়েছে এবং 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, সেই সাথে 144 হার্টজ হাই রিফ্রেশ রেট দিতে পারে ডিসপ্লেটা। এবং 144 হওয়ার ফলে আপনি যখন কাজবাজ করবেন বা ডিসপ্লের ওভারঅল স্মুথনেস খুবই স্মুথ মনে হবে আর কি। HDR এর সাপোর্ট আছে, সেই সাথে 4000 নিটস পিক ব্রাইটনেস আছে, এবং HBM ব্রাইটনেস হলো 2000 নিটস। এই ডিসপ্লেটা আউটডোরে দেখতে কোনো সমস্যা হয়নি, ডিরেক্ট সানলাইটে স্ট্রাগল ফ্রি ব্যবহার করতে পারবেন, যথেষ্ট ভালো ব্রাইটনেস আছে আর কি। এখনকার দিনের ম্যাক্সিমাম ফোনগুলো আসলে আউটডোরে ব্যবহার করা যায় যখন বাজেটটা হয়ে যায় 30K প্লাস প্লাস। ওয়াইড ভাইন L1 সাপোর্ট পেয়েছি ডিভাইসটাতে, সেই সাথে আমি ইউটিউবে HDR কন্টেন্টও প্লে করে দেখছিলাম, এটা কিন্তু একদম ল্যাগ ফ্রিভাবেই চলছে। ডিসপ্লেটার কালার রিপ্রেজেন্টেশন ভালো, একেবারে একুরেট কালার বলা যাবে না, এটা কালারটা একটু টুইক করে একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে, যা বোধ হয় ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লাগার কথা। সেই সাথে বলছিলাম চিন বেজেল সিমেট্রিক্যাল টাইপ, যথেষ্ট ন্যারো, ভালো লাগে দেখতে। পাঁচল কাটারটা আছে, ওটা টপ সেন্টারে, খুব একটা বড় না কিন্তু এটাও। প্রোটেকশনের ব্যাপারটা ঠিক ক্লিয়ার না, আমার মনে হয় গ্লাস প্রোটেক্টর ব্যবহার করাটা বুদ্ধিমানের কাজ হবে। এই ডিসপ্লেটা আর ওই যে আইকিউ Z10 টার্বো যেটা সেম জিনিস ভাই। তবে যে জায়গাটায় মূলত পরিবর্তন পারফরমেন্স সেকশন, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4 আমরা দেখছি এখানে, যা আমরা কিন্তু টার্বো 4 প্রোতেও পেয়েছি সেম প্রসেসর। আর এই ফোনটার অপারেটিং সিস্টেমে অরিজিন ওএস দিয়ে রান করছে, এটা চাইনিজ ভ্যারিয়েন্টের ডিভাইস, অন্যদিকে অ্যান্ড্রয়েড 15 রয়েছে। আচ্ছা এই যে ডিভাইসটা, এটার নাম তো আইকিউ Z10 টার্বো প্রো, বাট ইন্ডিয়ার জন্য কিন্তু এটার নাম হলো আইকিউ নিউ 10। ইন্ডিয়াতে এমনই নাম পাওয়া যায়। দুইটা র্যাম ভ্যারিয়েন্টের 16 এবং 12 GB। আমাদের হাতের ইউনিটটা 12 GB র্যাম ভ্যারিয়েন্টের, এবং আমার মনে হয় আমি সাজেশনও দিব এটার 12 GB র্যাম ভ্যারিয়েন্টটা নিলেই চলে আর কি। 256 512 GB রয়েছে, সেই সাথে স্টোরেজ টাইপ হলো কি UFS 4.1। এই জায়গাটাও কিন্তু মানে টোটাল পারফরমেন্স সেকশনটাই দেখুন একদম টপ নচ লেভেলে রাখছে। ইভেন আপনি যদি যে প্রাইস পয়েন্ট আছে সেই প্রাইস পয়েন্টও বিবেচনায় রাখেন। এখন স্ন্যাপড্রাগন 8s Gen 4 এটা কোন জাতের প্রসেসর, কেমন জায়গার প্রসেসর, অলরেডি আগের ভিডিওতে আমি বলেছি। 8s Gen 4 লেটেস্ট চিপ, এবং এটাকে যদি আপনি কম্পেয়ার করতে চান তাহলে ধরুন স্ন্যাপড্রাগন 8 Gen 3 সাথে কম্পেয়ার করছেন, ওইটার কাছাকাছি আপনি বলতে পারেন। যখন এই ফোনটা দিয়ে রেগুলার কাজবাজ করছেন, সেটা কি হতে পারে? ডে টু ডে টাস্ক, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছেন হয়তো, অথবা ছবি তুলছেন, কিংবা আপনি ক্যাপকাটে একটু ভিডিও এডিট করছেন, অথবা আপনি একটু ছবি এডিট করছেন, আবার মাল্টিটাস্কিংয়ে বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছেন। সেই জায়গায় আপনার মনে হবে আপনি একটা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের বা ফ্ল্যাগশিপ কিলার টাইপের যে ডিভাইসগুলো পারফরমেন্স হয়ে থাকে, সে ধরনের রেজাল্ট পাচ্ছেন আসলে এই ডিভাইসটা থেকে। ওইটুকু পারফরমেন্স সে ডেলিভার করতে পারছে। একে তো এর স্টোরেজ টাইপ ভালো, যথেষ্ট ফাস্টার, রিড এট স্পিড যথেষ্ট ভালো পেয়েছি আমরা। দ্বিতীয়ত র্যামটাও বড় আছে, র্যাম ম্যানেজমেন্টও ভালো, এবং যথেষ্ট শক্তিশালী একটা এসওসি রয়েছে এর মাঝে। দ্যাটস ওয়াই ওভারঅল পারফরমেন্স একেবারে আপনি ফ্ল্যাগশিপ কিলার গ্রেডেরই পাচ্ছেন, বা স্ন্যাপড্রাগন 8 Gen 3-তে যেমন রেজাল্ট পান সেরকম একটা রেজাল্টই আউটপুট দিতে দেখবেন একে। গেমিংয়েও কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে, তবে ফোনটা তুলনামূলকভাবে বেশি গরম হচ্ছিল রেডমির থেকে।
রেডমি টার্বো 4 প্রো দিয়ে আমরা যখন গেমিং করছিলাম ওটাতে গেনশন ইম্প্যাক্ট ট্রাই করা হয়, মোটামুটি বলতে পারেন 30 মিনিটস গেম প্লের ক্ষেত্রে আমি 39 ডিগ্রির মতো তাপমাত্রা পেয়েছিলাম। সামনের দিকটা একটু বেশি ছিল, তবে এই ফোনটা এসে আর একটু বেশি হিট জেনারেট করছে, এটা 43 ডিগ্রি পর্যন্ত এসেছে, এটা একটু থার্মাল থ্রোটলও করছে। আমার মনে হয়েছে রেডমি টার্বো 4 প্রোর থার্মাল ম্যানেজমেন্টটা আর একটু বেটার এর চাইতে। এর মাঝেও ওরা যথেষ্ট বড় একটা কুলিং সিস্টেম ব্যবহার করছে ঠিকই, তারপরে ম্যানেজমেন্টটা একটু পিছিয়ে পড়বে ওখান থেকে যা মনে হচ্ছে আর কি। তবে আমি ফ্রেম রেট খুব একটা ফ্ল্যাকচুয়েট করতে দেখিনি, আমরা 60 FPS প্লে করা ট্রাই করছিলাম এবং সেরকম সেটিংসে দেখলাম এই ডিভাইসটা মোস্ট অফ দ্য টাইমেই দেখা যায় 58 আশেপাশে থাকে, অ্যাভারেজে আপনি 58 বলতে পারেন আর কি। অন্যদিকে পাবজিও ট্রাই করি, হাইয়েস্ট সেটিংসে এটা কিন্তু স্টেবল রেজাল্ট দিতে পারছে এখানে। বলতে গেলে আমি ফ্রেম রেট ফ্ল্যাকচুয়েট করতে দেখিনি, আর হিট জেনারেট ততটাও করতে দেখিনি যেমনটা কিনা গেনশন ইম্প্যাক্টে করছিল। আমার মনে হচ্ছে এই প্রসেসরটা একেবারে নতুন, এটা অপটিমাইজ হওয়ার মতো আরও কিছুটা সুযোগ আছে। এই প্রসেসরটা দেখবেন খুবই স্ট্রং একটা প্রসেসর হয়ে দাঁড়াবে আমার মনে হয় অ্যারাউন্ড 36-38 এর আশেপাশে প্রাইস পয়েন্টে কিছুদিন পরে গিয়ে। আরও কয়েকটা গেম এতে আমরা প্লে করে দেখছিলাম, সবগুলো থেকে আসানোর রেজাল্ট পেয়েছি, বাট হ্যাঁ টুকটাক গরম হচ্ছে ডিভাইসটা। ক্যামেরা রিয়ারে সেম সেট আপ, 50 মেগাপিক্সেলের মেইন শুটার ওয়াইএস আছে এখানে, আর এই সেন্সরটা হলো LYT600। পরবর্তী শুটার 8 মেগাপিক্সেলের যা আলট্রা ওয়াইডে ছবি নেবে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। দুইটা শুটার দিয়ে রাখছে, দুইটা কাজের শুটার। টেলিফটো দিলে পরে না, প্রোতে একটা টেলিফটো দিতেই পারতো ওরা, তাহলে আমি গিয়ে বলতে পারতাম IQ Z10 টার্বো থেকে বিশাল বড় একটা জাম্প দিচ্ছেন প্রসেসর ওয়াইজ, ক্যামেরা ওয়াইজ, বাট না, ক্যামেরা সেম সেটআপই আছে এবং ক্যামেরা রেজাল্ট আসলে খুব একটা হামরি আপনি ওরকম পাবেন না। এই প্রাইস পয়েন্টে এর সাথে বেটার ক্যামেরা ডিল পাওয়া যায়, আমি শুরুতেই বলে দিচ্ছি। এটা টোটালি একটা বলতে পারেন পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস, নট ফর ক্যামেরা। তাই বলে কি ছবি তোলা একদমই মজা পাওয়া যাবে না? না, ডে লাইট কন্ডিশনে, ভালো লাইটিং কন্ডিশনে, ওয়েল মেনটেন কন্ডিশনে আপনি কিন্তু ভালো ছবি পাবেন। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল আরও একটু ওয়াইডার হওয়া দরকার ছিল, ওই কারণেই বললাম একটু লাইটিং কন্ডিশন ভালো হলে সুবিধা হয়। কালারের অ্যাকুরেসি খুব একটা পাচ্ছেন না, এটা ভাইব্রেন্ট করে ছবি দেয় অনেকটাই, সোশ্যাল মিডিয়া রেডি টাইপ। ডিটেল ভালো পাওয়া যায় ওই যে ভালো লাইটিং কন্ডিশনে, লো লাইটে বেশ কিছুটা সফট করে, কিছুটা গ্রেনের দেখো আমি পেয়েছি। ডিজিটালি জুম করে ছবিগুলো ব্যবহার করতে গেলে আপনি ডিটেলের অভাব কম পাবেন আসলে। লো লাইটে ওয়াইজ থাকাতে খুব যে স্টেডি করে ধরে রাখতে হয় এমন না, তবে কিছুটা সময় নেয়, সময় দিয়ে একটু ছবি তুলতে পারলে ম্যাক্সিমাম ক্লিকে আউটপুট ভালো বের করা যায়। তবে এই ছবিগুলো আরও বেশি টকটকে লাগে, আই মিন একটু কালার বুস্টেড, একটু কন্ট্রাস্টের দিকে বেশি থাকে আর কি, দ্যাটস ইট। এই ফোনটা দিয়ে পোর্ট্রেট আপনারা 3টা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, 1x, 1.5x এবং 2x। যদিও এগুলো ডিজিটাল জুম করে দিচ্ছে, তো আমরা যদি 2x নিয়ে বলি ওইখানে দেখতে ভালো লাগবে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও সুন্দর লাগে, কিন্তু সফটনেস কিছুটা লক্ষ্য করবেন। আর স্ক্রিনটা না, এই যে চাইনিজ ফোনের একটা দোষ আছে, স্ক্রিনটা একটু বেশি ব্রাইট করে দিয়ে একটু ডুলে দেয়, ওই প্রবণতা এখানে আছে। যে বিষয়টা বেশি নোটিস হয় 2x, 1.5x এর ক্ষেত্রে, 1x এর ক্ষেত্রে এই ব্যাপারটা একটু কম লেগেছে আর কি। আলট্রা ওয়াইড শুটারটা একদমই অ্যাজ ইউজুয়াল হয়ে যায়, যেটা আমরা 30K-তে হয়তো হলে আমি মেনে নিতাম, কিন্তু যেহেতু এটার দাম 39,000 টাকা, ওই জায়গায় কমতি মনে হবে আর কি আপনাদের কাছে। এটার ডিটেল যেমন কম, সেই সাথে কন্ট্রাস্টের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দেয়, আর ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও ততটা ভালো না, কিন্তু এটা দিয়ে লো লাইটেও ভালো ছবি পাবেন না। প্রপার লাইটিং কন্ডিশনে নিতে পারলে কিছু আউটপুট ভালো বের করতে পারবেন আর কি। ভিডিও রেকর্ড করা যায় 4K 60 FPS-এ, হ্যাঁ আপনি 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটা দিয়ে। কিছুটা EIS জিটারিং আমি লক্ষ্য করছিলাম এখানে, আর এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু টাইম নেয়, তবে ভিডিও বেশ কালারফুল, শর্ট ভিডিও পাওয়া যায় এর থেকে। ভালো লাগতে পারে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একটু রেডি টাইপের ছবি দেয়, সোশ্যাল মিডিয়া রেডি টাইপ, মূলত দেখতে সুন্দর লাগে আর কি। ভালো লাইটিং কন্ডিশনে আউটপুট ভালোই পাবেন, বাট হেভি হাইলাইট এরিয়া আপনার ব্যাকগ্রাউন্ডে চলে আসলে ও হিমশিম খায় কিন্তু, কারণ ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল ততটাও ভালো নয়। ক্যামেরাটা আসলে কমতেই মনে হবে আপনাদের এই প্রাইস পয়েন্টে, এর চাইতে ভালো ক্যামেরা ফোন পাওয়া যায়, যেমন Honor 200 আপনি ক্যামেরার জন্য চয়েস করতে পারেন। তারপরে নাথিং ফোন 3A, ওই ফোনটাকেও দেখতে পারেন, ওগুলো ক্যামেরার জন্য আরেকটু বেটার ডিল হবে অবশ্যই। স্টেরিও স্পিকার আছে, খুবই ব্যালেন্স টাইপের সাউন্ড দেয়, যেখানে ম্যাক্সিমাম ডিভাইসে দেখা যায় বটম ফায়ারিংটা একটু বেশি লাউড। এইটার ক্ষেত্রে বোথ সাইডে সেমি স্পিকার ব্যবহার করেছে ওরা, যে কারণে আপনি লাউডনেসটা একই রকম পাচ্ছেন দুই সাইড থেকে, এবং মানে সাউন্ডটা বেশ ব্যালেন্সড আপনার কাছে মনে হবে, ভালো লাগবে সাউন্ড কোয়ালিটি। আর এটার ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে, কথা বলার জন্য ভালো লাগতে পারে। ব্যাটারিটাও, কারণ বড় ব্যাটারি আছে, 7000 mAh এর ব্যাটারি, তবে রেডমি টার্বো 4 প্রোর ব্যাটারি বোধ হয় আরও 550 mAh বেশি আছে, ওইখানে এটা একটু পিছিয়ে পড়ে। বাট একটা জায়গায় আবার উনি এগিয়ে থাকবে, এবং আমি সেটাকেই বেশি প্রেফার করব। এটার চার্জারটা রয়েছে 120 ওয়াটের, যেখানে রেডমিটার বোধ হয় 90 ওয়াট ছিল, এখন 120 ওয়াটের চার্জার, আর এদিকে 7000 mAh। এই কম্বোটা কিন্তু একদম পারফেক্ট, এবং এই ফোন অনায়াসে 1.5 দিনের মতো ব্যাকআপ দিতে পারবে, সে আপনি হেভি ইউজার হয়ে থাকলেও। গেমার টেমারদের হিসাব আলাদা, যারা হেভি গেমিং করবেন, বাইপাস চার্জিং টেকনোলজি সাপোর্ট করে আপনার এই ফোন, সমস্যা নেই, চার্জিংয়ে বসিয়ে আপনি চাইলে এর দিয়ে গেম প্লে করতে পারবেন আর কি। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা নিচ দিকে রাখতে পারে, আন্ডার ডিসপ্লে, ইউজ টু হয়ে গেলে মনে হয় প্যারা হবে না। এটা ফাস্ট অ্যাকুরেট, আল্ট্রাসনিক না। হ্যাপটিক ফিডব্যাকটা ভালো আছে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী বলা যেতে পারে। এই ছিল IQ Z10 টার্বো প্রো। Z10 টার্বো প্রো অ্যাকচুয়াল প্রো হতে পারতো যদি ক্যামেরাতে একটা টেলিফটো দিয়ে দিত, অথবা এখানে একটু ইমপ্রুভমেন্ট আনতো।
তখন আমি বলতাম Z10 টার্বো থেকে বড় একটা জাম্প করছে এখানে, বাট সেই জিনিসটা আমরা একটু কমতি পেয়েছি। তবে প্রাইস অনুযায়ী পারফরমেন্স সেকশন ভালো দিচ্ছে, হেড টু হেড কম্পিটিশন দিচ্ছে একদম ওই যে রেডমি টার্বো 4 প্রোকে। সো এই জায়গাটাও খারাপ বলা যাচ্ছে না, যেখানে ওটার দাম আরও কিছুটা বেশি, রাইট? অলরেডি এটা যে প্রাইস পয়েন্টে আছে সেই জায়গায় কিন্তু পারফরমেন্সের জন্য যথেষ্ট শক্তিশালী একটা ডিল, মানে গেমিং বা রেগুলার পারফরমেন্স প্রসেসর ওয়াইজ। তবে এটার দাম আমার মনে হয় আরও কিছুটা কমলে তো মনে করেন এটা বেশ শক্তিশালী একটা জায়গায় থাকবে ডেফিনেটলি। আপনাদের কাছে কেমন লাগলো ডিভাইসটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।